আচ্ছা, প্রিমিসরে আমরা এত অপমান করলাম, ও তারপরও এখানে বসে আছে। ওর তো কোনো ভাই লজ্জা শরম নাই। ওরে আমরা এই টেবিল থেকে অন্য টেবিলে পাঠিয়ে দিলাম, তারপরও এখান থেকে যাচ্ছে না। আরে বাদ দাও, গরিব মানুষ হয়তো এরকম দামি জায়গায় আগে কখনো খায় নাই, তাই এখান থেকে যাচ্ছে না। আরে ভাই, তোমরা এগুলা কি শুরু করলা? ও আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করি। এইভাবে ওরে মিয়া বলাতেই করছে না তোমাদের। আর প্রিমিস তো এখানে আসতেই চায় নাই। আরে অদিতি, যার তার সাথে মিশতে হয় না। ওর অবস্থা তুমি দেখো, আর তোমার অবস্থা দেখো। আর এই শরীর নিয়েও ভিক্ষা করতেছে। ওর তো সমস্যা নাই, তাহলে ভিক্ষা করে কেন? ওদের লাইফে কোনো ইচ্ছা নাই, এভাবেই মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইবে। একদম ঠিক কথা বলছস বন্ধু। ওদের মতো মানুষের অভ্যাস এমনই হয়, মানুষের কাছ থেকে হাত পাতবো আর ওই টাকা দিয়ে ঘুরবো খাইবো। ওদের থেকে দূরে থাকাটাই অনেক ভালো। প্রিমিস ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তারা কি বলছিল না বলছিল এগুলো তার কোনোভাবেই যায় আসে না। উল্টা তার আরো হাসি পাচ্ছিল। প্রিমিস চাইলেই এই হোটেল আর এই হোটেলের সমস্ত মানুষের সমস্ত সম্পত্তি কিনে ফেলতে পারবে, কিন্তু তার আর ওদের সাথে এই পার্থক্য ছিল। আমার মনে হচ্ছে এইসব ফালতু লোকেদের নিয়ে আমাদের কথা না বলাই উচিত। ওর কথা বাদ দাও। হ্যাঁ, এইবার সিফাত তুমি বলো, তোমার কি অবস্থা? এখানে আসতে এত লেট কেন হলো তোমার? আরে তেমন কিছু না, আমি 2-3 দিন ধরে আব্বুরে বলতেছি নতুন একটা গাড়ি কিনে দাও, কিন্তু আব্বু তো অফিস নিয়ে বিজি। তাই আমি গাড়ির শোরুমে গেছি, আর ওইখান থেকে একটা গাড়ি কিনে সরাসরি এখানে আইসা পড়ছি। এর জন্য দেরি হইছে। শিফাত এমন ভাবে গাড়ি কেনার কথা বলল যেন সে একটা টুথব্রাশ কিনছে। সে তার কথার মধ্য দিয়ে বুঝালো এই সব গাড়ি কিনা তার হাতের খেলা, এগুলো তার কাছে কিনা কোনো ব্যাপারই না। আচ্ছা শিফাত, তুমি নতুন গাড়ি কিনছো? আমাদেরকে তোমার গাড়ি কি দেখাইবা না? আর তুমি কি গাড়ি কিনছো? টপ ক্লাস লাক্সারি কার ভাই, তোমরা দেখলে বুঝতে পারবা, আমি আর কিছু বলবো না। এটা বলে শিফাত তার হাতের মধ্যে তার গাড়ির চাবি ঘোরাচ্ছিল আর স্টাইল দেখাচ্ছিল। ওইদিকে দেখিয়ে দেখিয়ে এগুলো করছিল। এরপর সেখানে তারা সবাই তাদের খাবার খাওয়া শেষ করে। খাবার খাওয়ার পর জিসান সবাইকে বলে, আচ্ছা সবাই চলো আমরা জুস বারে গিয়ে জুস খেয়ে আসি। এইখানে তো বাড়ি খাবার খাইলাম, একটু জুস আর কোল্ড ড্রিঙ্কস খাইলে ভালো লাগবে, আর এটা আমি তোমাদেরকে খাওয়াবো। এরপর শিফাত অদিতিকে হাত দিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু অদিতি মানা করে দেয় আর সে প্রিমিসের টেবিলে চলে যায় আর প্রিমিসকে তাদের সাথে যেতে বলে, কিন্তু প্রিমিস না করে দেয়। তারপর আবার অদিতি তাকে জোর করে তাদের সাথে যাওয়ার জন্য। সে আর মানা করতে পারে না। এরপর সবাই রেস্টুরেন্টের বাইরে চলে আসে। আরে গাড়ি কই? শিফাত, তোমার গাড়ি কোনটা? আমি অনেক এক্সাইটেড। আরে গাড়ি পার্কিং এ আছে, তোমরা এখানে থাকো, আমি আর জিসান মিলে গাড়ি নিয়ে আসতেছি। তারা দুইজন গাড়ি আনতে যাওয়ার সময় যখন প্রিমিসের পাশ দিয়ে যাচ্ছিল, তখন প্রিমিস তাদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, পার্কিং ম্যান কি তোমার গাড়ি পার্ক করার জন্য আসছিল? শিফাত প্রিমিসের গলার আওয়াজ প্রথমবার শুনলো। প্রিমিসের কণ্ঠ শিফাতের বুকে গিয়ে লাগে। আর তখনই জিসান প্রিমিসকে বলে, এইটা অনেক বড় হোটেল, এখানে দামি লোকেরাই আসে। এখানে শুধু ভিআইপি লোকেরাই তার গাড়ি পার্কিং এর সুবিধা পায়। দুনিয়ার সব খবর জানে না, আবার জ্ঞান দিতে আইসা পড়ছে। এরপর তারা গাড়ি আনতে যায়। প্রিমিসের অনেক হাসি পাচ্ছিল ওদের কথা শুনে। এমন না যে প্রিমিস এগুলো জানে না, কিন্তু প্রিমিস ওদের দুইজনের সাথে একটু মজা নিতে চাচ্ছিল। ভূমিকা, শান আর তার বান্ধবী গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল, আর এইদিকে অদিতি প্রিমিসের সাথে পিছনে দাঁড়িয়েছিল। এরপর যখন অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে আসছিল না, তখন ভূমিকা জিসানকে ফোন দেয় আর বলে, এই তোমরা কই আছো দিশান? এখনো আসতেছো না কেন? এই আসতেছি, একটু দেরি হবে। এই গাধা সিফাতের জন্য একটি বিশাল ঝামেলা হয়ে গেছে। আমরা আসতেছি, ওয়েট করো। আরে আমার টেনশন হচ্ছে তো, তুমি বলো কি হইছে? আরে সিফাত একটা অনেক বড় ঝামেলা করে ফেলছে। সিফাত ওর গাড়ি পার্কিং থেকে বের করতে গিয়ে একটি বড় অনেক দামি গাড়ির মধ্যে ধাক্কা লাগায় দিছে। ভূমিকা এই কথা শুনে তাড়াতাড়ি ওইখান থেকে তার বন্ধুদের নিয়ে গাড়ি পার্কিং এর ওইখানে চলে যেতে থাকে। প্রিমিস আর অদিতি তাদেরকে এইভাবে যেতে দেখে তারাও গাড়ি পার্কিং এর ওইখানে গিয়ে পৌঁছায়। এরপর ভূমিকা দেখে শিফাত একটি লাক্সারি কারের মধ্যে ধাক্কা লাগিয়ে দিয়েছে। প্রিমিস একটু দূরে দাঁড়িয়ে ছিল। যখন প্রিমিস দেখে শিফাত আর কারণ না তার নিজের গাড়ির উপর ধাক্কা লাগিয়ে দিয়েছে, তখন প্রিমিসের অনেক রাগ হয়। হ্যালো গাইস, আমি আপনাদের দিবস গেমিং। আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড টপ করেন, ট্রাস্টেড কাউরে পাইতেছেন না এন্ড কম দামে কাউরে খুঁজতেছেন, তাদের জন্য গাইস এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ইমো নাম্বার দিয়ে দিলাম। আমার এক বড় ভাই ডায়মন্ড টপ করে থাকে, তার কাছ থেকে আপনারা কিন্তু ডায়মন্ড নিতে পারবেন। এন্ড গাইস, আমার যখন ডায়মন্ড লাগে আমি তার কাছ থেকে নেই, তো অবশ্যই গাইস তার কাছ থেকে আপনারা টপ করবেন। যাদের ডায়মন্ড লাগে তারা ওনাকে মেসেজ দিতে পারেন। আরে এই গাড়িটার দাম 2-1 কোটি টাকার তো বেশি হবেই। এইটার মধ্যে যে ড্যামেজ হইছে, এখন এইটা ঠিক করতে গেলে
কমপক্ষে 5-6 লাখ টাকা লাগবে। যার গাড়ি সে তো ছাড়বে না। আরে ভাই, আমি গাড়ি ঠিকই চালাইতেছিলাম, হঠাৎ আমার সাথে কি এমন হয়ে গেল। আর আমি যদি জানতাম এমন কিছু হবে, আজকে আমি তাহলে গাড়ি নিয়েই বেরোতাম না। ভাই, আমি এই গাড়ি আগেও দেখছিলাম এক লোকের কাছে। এই গাড়ি তো জার্মান থেকে বানানো। এই গাড়ির দাম মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা হইব। এইটার মধ্যে যেই ড্যামেজ খাইছে, এটা তো ঠিক করতে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা তো লাগবে। সিফাত এটা শুনে ঘাবড়ে যায়। এত টাকা জরিমানার কথা শুনে তার মাথার মধ্যে রক্ত উঠে যেতে থাকে। তার শরীর ভয়ে কাঁপা শুরু করে দেয়। এইগুলা চিন্তা করতে করতে সে দুর্বল হয়ে যায়, আর সে সেখানে কিছু একটার মধ্যে ঢেলান দিয়ে বসে পড়ে। ও এত বড়লোকের ছেলে না যে পকেটে হাত দিলে 5-6 লাখ টাকা বের করে দিতে পারবে। আরে শিফাত, একটুখানি অস্তে চালাইলে তো এমন অ্যাক্সিডেন্ট হইতো না। তাড়াহুড়া না করলেও পারতা। সিফাত নিজেও কিছু করে না, এখনো তার বাবার ব্যবসাতেও জয়েন করেনি, তাই সে তার বাবার কাছ থেকেও এত টাকা চাইতে পারবে না। ওর বাবার কাছেও 5-6 লাখ টাকা কম অ্যামাউন্ট না। ওর আব্বু যদি জানে তাহলে সিফাতের অবস্থা খারাপ করে ফেলবে। যখন সবাই দেখে সিফাত মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, তখন বাকিরাও তাকে আর কিছু বলে না। সিফাত তার বন্ধুদের মাঝে ছোট হতে চাচ্ছে না, এমনকি অয়তির সামনে তো কোনোভাবেই ইমেজ ডাউন করা যাবে না। আচ্ছা, তুমি এইখান থেকে চুপচাপ গাড়ি নিয়ে চইলা যাইতেছো না কেন? এইখানে তো গাড়ির মালিক আশেপাশে নাই, আর আশেপাশে কেউ এখনো দেখে নাই। তুমি চলে যাচ্ছ না কেন? আর যার কাছে এত দামি গাড়ি আছে, সে 5-6 লাখ টাকা তার কি আসে যাবে? প্রিমিস যখন সিফাতের 12টা বাজার মতো চেহারা দেখে, সে তার হাসি মনে মনে আটকে রাখতে পারে না। প্রিমিস এটা ভেবে হাসছিল, মানুষ কত জলদি পাল্টে যেতে পারে। একটু আগে উপরে কি ভাবটাই না ছিল, আর এখন কি হয়ে গেছে। আরে ভাই, তুমি কি পাগল নাকি? তুমি কি দেখো না এখানে আশেপাশে কত সিসি ক্যামেরা লাগানো আছে? আমি যদি এখান থেকে বাইকে যাই আর পরে যদি এই গাড়ির মালিক জানতে পারে, তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? আর তোমার তো মান সম্মান নাই, তুমি এগুলা কিভাবে বুঝবা? সিফাত যতই চিল্লাচ্ছিল, প্রিমিসের শুনতে তত মজা লাগছিল, কারণ তার এই হালাত দেখে সে মনে মনে হাসি আটকে রাখতে পারছিল না। হ্যাঁ, এখান থেকে ভেগে যাওয়াটা ঠিক হবে না। বলদের মতো কথা বলো না তো প্রিমিস। যেইটা বুঝো না ওইটা নিয়ে কথা বইলো না। আমিও ভাবি নাই প্রিমিস, তোমার জামা কাপড়ের মতো জঘন্য তোমার মেন্টালিটি। যদি আমাদের জায়গায় তুমি থাকতা, তাহলে কি তুমি বাইরে যাইতা? হতেও পারে, তোমার তো শরম লজ্জা নাই। কলেজে কি তোমার এগুলাই শিখাইছে? প্রিমিস, তুমি কি আমারে তোমার মতো ভাবতেছো? আমার কাছে এই 5-6 লাখ টাকা বেশি বড় অ্যামাউন্ট না। আরে এটা তো আমার 2 মাসের পকেট খরচা। তুমি যেটা 6 মাসে কামাও না, সেটা আমি একদিনে কামাই। প্রিমিসের ওর কথা বিশ্বাস হয় না। তার মনে হয় না সিফাতের বাবা বছরেও তাকে 6 লাখ টাকা পকেট মানি দেয়। আর যদি তেমন হতো তাহলে এইভাবে নিচে মাথায় হাত দিয়ে বসে থাকতো না। প্রিমিস, চলো আমরা এখান থেকে চলে যাই। তোমার ওদের কথা আর শুনতে হবে না, ওরা ওদের সমস্যা সমাধান করতে পারবে। অদিতির আর সহ্য হচ্ছিল না, যেখানে সব দোষ তাদের, তারপরও প্রিমিসকে কথা শুনতে হচ্ছে। তাই সে প্রিমিসকে নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। আর তখন সেখানে হাজির হয় গাড়ি পার্কিং এর সেই লোক। সে এখানে এসে গাড়ি ভাঙা দেখে চিল্লানো শুরু করে দেয়, আর প্রিমিস এইগুলা দেখে তাড়াতাড়ি এইখান থেকে যেতে শুরু করে দেয়। কার পার্কিং ম্যান যদি প্রিমিসকে দেখে ফেলে, তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। কি হবে নেক্সট পার্টে? প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস হয়ে